মহাকাশ যুগ কি একটা অবিশ্বাস্য যাত্রা তাই না? একদম সাধারণ রকেট টেকনোলজি থেকে শুরু করে আজ আমরা আমাদের এই পৃথিবীকে সম্পূর্ণ নতুন চোখে দেখতে শিখেছি। চলুন এই অসাধারণ জার্নির প্রতিটি ধাপ একটু ঘুরে দেখা যাক। কিন্তু ভাবার বিষয় হল একটা মধ্যযুগীয় অস্ত্র কিভাবে আমাদের এই পুরো গ্রহকে একটা একক সত্তা হিসেবে দেখার ভাবনাটা তৈরি করল। চলুন এই প্রশ্নের উত্তরই খোঁজা যাক। তো সবকিছু শুরুটা হয়েছিল একটা বিরাট চ্যালেঞ্জ দিয়ে, আর সেটা হলো পৃথিবীর এই অনন্ত টান মাধ্যাকর্ষণ শক্তিকে জয় করা। একদম শুরুর দিকে রকেট জিনিসটা ছিল বলা যায় পুরোটাই ট্রায়াল অ্যান্ড এররের ব্যাপার। যেমন ধরুন সেই ত্রয়োদশ শতকে চীনের ফায়ার অ্যারো টার্গেটে লাগার চেয়ে দেখতেই বেশি জাঁকজমক ছিল। কিন্তু মহাকাশে পৌঁছানোর জন্য তো শুধু জাঁকজমক দিয়ে কাজ হবে না, তাই না? দরকার ছিল একেবারে নিখুঁত গাণিতিক হিসাব। আর ঠিক এই পয়েন্টেই রকেট প্রযুক্তি একটা আর্ট থেকে সায়েন্সে পরিণত হলো। আর এই পুরো পরিবর্তনের মূলে ছিল কিন্তু স্যার আইজ্যাক নিউটনের সেই বিখ্যাত তৃতীয় সূত্রটা, প্রত্যেকটা অ্যাকশনেরই একটা সমান আর বিপরীত রিয়াকশন থাকে। রকেট টেকনোলজির একদম গোড়ার কথাটাই হলো এই সহজ সূত্র। এরপর আসলেন কনস্ট্যান্টিন ছিলকভস্কি। তাকে বলা যায় মহাকাশ যাত্রার স্বপ্নদ্রষ্টা। তিনি ৩টা অসাধারণ আইডিয়া দিয়েছিলেন। প্রথমত রকেট ইকুয়েশন, যা স্পেস ট্রাভেলের পুরো গণিতটাকেই দাঁড় করিয়ে দেয়। দ্বিতীয়ত লিকুইড বা তরল জ্বালানি, যা রকেটকে দেয় অনেক বেশি শক্তি। আর ৩ নম্বরটা হল মাল্টি স্টেজ রকেট, যাত্রার পথে অপ্রয়োজনীয় অংশগুলো ঝেড়ে ফেলে আরও উঁচুতে আরও দূরে যাওয়ার কৌশল। ছিলকভস্কির এই থিওরিগুলোকে বাস্তবে রূপ দিয়েছিলেন রবার্ট গডার্ড। তিনি ১৯২৬ সালে প্রথম তরল জ্বালানির রকেটটা ওড়ান। আর তার ঠিক ২ দশক পরে ১৯৪০-এর দশকে V2 মিসাইল তো দেখিয়ে দিল যে মহাকাশের দোরগোড়ায় পৌঁছনো আর কোনো স্বপ্ন নয়, এটা সম্ভব। আর এভাবেই কিন্তু মানব ইতিহাসের সেই সবচেয়ে বড় লাফটা দেওয়ার জন্য স্টেজটা একদম রেডি হয়ে গেল। অক্টোবর ৪, ১৯৫৭। এই তারিখটা মনে রাখা দরকার, কারণ এটা সব কিছু বদলে দিয়েছিল। ঠিক সেদিন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক 1 লঞ্চ করে। এটা ছিল পৃথিবীর প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আর এই এক ঘটনার সাথে সাথেই যেন শুরু হয়ে গেল সেই বিখ্যাত মহাকাশ প্রতিযোগিতা, স্পেস রেস। এই প্রতিযোগিতার জবাবেই মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি একটা ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি বলেছিলেন, আমরা এই দশকেই চাঁদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এটা সহজ নয় বরং কঠিন। ভাবুন তো, এই একটা কথাই অ্যাপোলো প্রোগ্রামের পেছনের মূল স্পিরিট হয়ে দাঁড়িয়েছিল। আর এই বিশাল লক্ষ্য পূরণের জন্যই বানানো হয়েছিল স্যাটার্ন 5 রকেট। এর ক্ষমতা যে কি অসম্ভব ছিল, প্রায় ৩৪ মিলিয়ন নিউটন থ্রাস্ট। এখন পর্যন্ত মানুষের বানানো সবচেয়ে শক্তিশালী রকেট এটাই। কিন্তু চাঁদে পৌঁছানোর পর যা ঘটল সেটা প্রযুক্তির চেয়েও অনেক বড় কিছু ছিল। অ্যাপোলোর অ্যাস্ট্রোনটসরা চাঁদ থেকে পৃথিবীকে উঠতে দেখলেন। আর্থরাইজ, এই একটা ছবি মানবজাতির চিন্তাভাবনাকে চিরদিনের জন্য পাল্টে দিল। আমরা প্রথমবারের মতো আমাদের গ্রহকে দেখলাম মহাকাশের বিশাল শূন্যতায় ভেসে থাকা এক ভঙ্গুর, নিঃসঙ্গ কিন্তু অসম্ভব সুন্দর একটা নীল মার্বেল হিসেবে। চাঁদে যাওয়ার এই অসাধারণ মুহূর্তগুলোর পিছনেই কিন্তু আরেকটা জিনিস তৈরি হচ্ছিল, একটা সাইলেন্ট ইনফ্রাস্ট্রাকচার বা নীরব অবকাঠামো, যা আজ আমাদের আধুনিক জীবনটাকে চালাচ্ছে। তাহলে প্রশ্নটা হলো, এই স্পেস রেসের আসল লিগেসিটা কি? শুধু চাঁদের বুকে মানুষের পায়ের ছাপ, নাকি এর চেয়েও বড় কিছু? এর উত্তরটা লুকিয়ে আছে অরবিটাল ভেলোসিটি বা কক্ষীয় বেগের কনসেপ্টের মধ্যে। খুব সহজ করে বললে এটা হলো পাশে পড়ে যাওয়ার একটা আর্ট। একটা স্যাটেলাইট যখন প্রচণ্ড গতিতে সামনের দিকে এগোয়, পৃথিবীর টান তাকে নিচে নামাতে চাইলেও সে আর নিচে না পড়ে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। এটাই হচ্ছে মূল কৌশল। আর এই আইডিয়াটা থেকেই ভাবুন তো, সেই ১৯৪৫ সালে আর্থার সি ক্লার্ক একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে মাত্র ৩টে স্যাটেলাইট দিয়েই পুরো পৃথিবীতে একটা গ্লোবাল কমিউনিকেশন নেটওয়ার্ক বানানো সম্ভব, যেটা আজ আমরা চোখের সামনেই দেখছি। এর সবচেয়ে পরিচিত উদাহরণটা কি? আমাদের সবার হাতের জিপিএস। এটা কাজ করে ট্রাইলেটারেশন নামে একটা পদ্ধতিতে।
আচ্ছা, ব্যাপারটা এভাবে ভাবা যাক। ধরুন 3টা আলাদা টাওয়ার থেকে আপনার ফোনের দূরত্ব মাপা হলো। তাহলেই তো আপনার অবস্থানটা পিনপয়েন্ট করা যাবে, তাই না? জিপিএসও ঠিক একই কাজটা করে, কিন্তু টাওয়ারের বদলে মহাকাশে থাকা স্যাটেলাইট ব্যবহার করে। কমপক্ষে 4টা স্যাটেলাইট থেকে সিগন্যাল আসতে কত সময় লাগছে সেটা মেপেই আমাদের ফোনটা বুঝে যায় যে আমরা ঠিক কোথায় আছি। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? জিপিএস সিস্টেমটা এতটাই নিখুঁত যে এর স্যাটেলাইটের ঘড়িগুলোকে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি মেনে অ্যাডজাস্ট করতে হয়। কারণ মহাকাশে কিন্তু সময় পৃথিবীর চেয়ে একটু ভিন্ন গতিতে চলে। অবিশ্বাস্য, তাই না? দেখুন, স্পেস টেকনোলজি কিন্তু শুধু বাইরের জগতের রহস্য জানার জন্যই নয়, এটা আমাদের নিজেদের গ্রহ, এই পৃথিবীকেও নতুন করে চিনতে শিখিয়েছে। যেমন ধরুন ল্যান্ডস্যাট স্যাটেলাইটগুলোর কথা। আমরা খালি চোখে জঙ্গলকে কি দেখি? শুধু সবুজ একটা চাদর। কিন্তু মহাকাশ থেকে মাল্টিস্পেকট্রাল ইমেজিং দিয়ে যখন দেখা হয়, তখন সেই জঙ্গলের ভেতরের গল্পটাও যেন জীবন্ত হয়ে ওঠে। মাটির কোথায় পানি কম, কোন এলাকা থেকে বন কমে যাচ্ছে, বা ফসলের অবস্থা কেমন, এই সব কিছুই তখন পরিষ্কার দেখা যায়, যা খালি চোখে দেখাই যেত না। আর অন্যদিকে যদি তাকাই, ভয়েজার মিশনের মতো অভিযানগুলো তো আমাদের সোলার সিস্টেম নিয়ে ধারণাই পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। বৃহস্পতির চাঁদ আয়তে জীবন্ত আগ্নেয়গিরি, বা ইউরোপার বরফের নিচে আস্ত একটা মহাসাগর থাকার সম্ভাবনা, এসব অবিশ্বাস্য আবিষ্কার তো আমরা এই মহাকাশযানগুলোর কারণেই জানতে পেরেছি। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল তারাদের দিকে, কিন্তু শেষ পর্যন্ত আমরা নতুন করে আবিষ্কার করলাম আমাদের নিজেদের এই গ্রহকেই। এখন আমরা আমাদের এই গ্রহটাকে একটা একক, পরস্পর নির্ভরশীল একটা সিস্টেম হিসেবে দেখতে পাচ্ছি। প্রশ্নটা হলো, এই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎটা কিভাবে গড়ব? এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।